জাতীয় দলের ব্যস্ততা সহ নানা ইস্যুতে এই মৌসুমে অনিশ্চিত স্বাধীনতা কাপ ফুটবল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত ১৯ মে কিংস এরিনায় ফেডারেশন কাপের ফাইনাল। এবং কোচ আলফাজ আহমেদকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না মন্তব্য ফুটবলারদের, বললেন বাজে পারফরমেন্সের পেছনে কোচ নয়, দায়ী ম্যানেজমেন্ট, সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ সিনারিও অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা। এদিন এ ও বি দল নামে ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে ম্যাচে সবচেয়ে বেশি আলো ছড়ান ওপেনার সাইফ হাসান। ১৩৩ বলে ৪-৬-৪ ও ৮ ছক্কা ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংসের উপর ভর করেই টিম এ ৭ উইকেটে তোলে ২৯২ রান। তবে লিটন, তামিম, শান্ত কেউই জাতীয় দলের অন্য ব্যাটাররা রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে টিম বি থামে মাত্র ১৬৪ রানে। সর্বোচ্চ ৫৫ রান আসে সৌম্যের ব্যাট থেকে। আর ৩১ রান করেন শামীম পাটোয়ারি। এ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। মঙ্গলবার বিশ্রাম নিয়ে বুধবার থেকে আবারও অনুশীলন করবে ওয়ানডে স্কোয়াড এ থাকা ক্রিকেটাররা। শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মিরাজরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বিভিন্ন ধাপে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। গতকাল রাতে এসেছেন দলের এক সদস্য, সকালে আরও ৪ জন পা রেখেছেন ঢাকায়। খেলোয়াড়, কোচিং স্টাফ সহ দলের বাকি ২২ সদস্য আসেন আজ রাত ১১টায়। ২.৫ বছর পর বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস। সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ। টাইগারদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিং অবস্থান পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বাড়বে মিরাজের দলের। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসন্ন সিরিজের স্কোয়াড সাজিয়েছে ব্ল্যাক ক্যাপস। কাল বিশ্রামে থাকবে নিউজিল্যান্ড দল। পরশু শুরু করবে প্রস্তুতি। আগামী শুক্রবার মিরপুরে হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে টাইগার স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানালেন টম ল্যাথাম। সতীর্থদের সতর্ক করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। বাংলাদেশ সফরে তারকা ক্রিকেটারদের অভাবকে সুযোগ হিসেবে দেখছেন তিনি। দলের সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই দ্বিতীয় সারির দল হলেও কিউইদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান ল্যাথাম। পাকিস্তান সিরিজের পর আবারও ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সমর্থকরা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় দলের সেরা তারকাদের বেশিরভাগই আসেননি বাংলাদেশ সফরে। আইপিএল, পিএসএল ও ইনজুরি, বিশ্রাম সহ নানা কারণে দ্বিতীয় সারির দল নিয়ে সফরে এসেছে ব্ল্যাক ক্যাপস। প্রথম সারির দল নিয়ে না এলেও এই দলটাকে ভারসাম্যপূর্ণ বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। কারণ সবারই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বর্তমান দলে থাকা ৬ ক্রিকেটার গত বছর এ দলের হয়ে বাংলাদেশ সফর করেছে, তাই এখানকার কন্ডিশন নিয়ে বেশ ভালো ধারণা আছে তাদের বলেই মনে করেন টম ল্যাথাম। জাতীয় দলের হয়ে কম ম্যাচ খেললেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সবার। বিশেষ করে ওয়ানডে ও টি-20তে তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি সে অভিজ্ঞতা এ সিরিজে কাজে দেবে। অনেক ক্ষেত্রে কন্ডিশন বড় ছাপ ফেলে। এই কন্ডিশনের কারণে খেলার ধরন পাল্টে যায়। আশা করি এর আগে যারা এ কন্ডিশনে খেলে গেছে তারা সে অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করবে। বাংলাদেশ দলের স্পিনারদের নিয়েও বেশ পড়াশোনা করে এসেছেন ল্যাথাম। অতীতে স্পিন নির্ভর উইকেট তৈরি করে সফরকারীদের চোখে সর্ষে ফুল দেখানোর অনেক নজির রয়েছে টাইগারদের। তবে গেল মাসে পাকিস্তানের বিপক্ষে অবশ্য সে পথে হাঁটেনি বিসিবি। স্পোর্টিং উইকেট তৈরি করেছিল বোর্ড। তবে অতীত অভিজ্ঞতার কারণেই সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক। বললেন টাইগার স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। বাংলাদেশের মাটিতে যে কোনো আন্তর্জাতিক ম্যাচে স্পিন বড় ভূমিকা পালন করে। অতীত রেকর্ড তেমনই দেখছি আমরা। এবারও বাংলাদেশের স্পিনাররা আমাদের জন্য বড় হুমকি হবে। আমরা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। খেলার পরিস্থিতি ও উইকেটের সম্ভাব্য ধরন অনুসারে যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের দলের ক্রিকেটারদের রয়েছে। খেলার পরিস্থিতির সঙ্গে সবকিছু মানিয়ে নিতে পারলে খুব বেশি সমস্যা হবে না। আশা করছি ভালো ফলাফল নিয়েই আমরা বাড়ি ফিরতে পারবো।
আগামী 17 ও 20 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হবে সাগরিকায় 27 ও 29 এপ্রিল, শেষ টি-20 2রা মে ঢাকায়। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। রনি ভাই, আমরা আসলে রিপোর্টটি দেখছিলাম যে আসলে টম ল্যাথম কথা বলেছে এবং তাদের ক্রিকেটার যারা আছে তাদের যথেষ্ট সতর্ক করেছে। এটার সংযত কিছু কারণও রয়েছে। আমরা যদি নিউজিল্যান্ড স্কোয়াডটাকে দেখি, 15 জনের মধ্যে তাদের 9 জন ক্রিকেটার যাদের হচ্ছে আসলে 3 ম্যাচের বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই, এমন একটা দল নিয়ে তারা আসলে কেন বাংলাদেশে আসলো এই টাইমটাতে? দেখুন, এটা নতুন কিছু নয় নিউজিল্যান্ড ক্রিকেটে। এটা বাস্তবতা যদি আপনি গত কয়েক বছর ফলো করে থাকেন, স্পেশালি যখন আইপিএল বা পিএসএল এই ধরনের টুর্নামেন্টগুলো হয়, তারা তখন কিন্তু ওই প্লেয়ারদেরকে সেই ফ্রিডমটা তারা দেয়। আচ্ছা। এবং তাদের কিন্তু ন্যাশনাল কন্ট্রাক্টেও এখন বেশ কিছু নতুন ধারা তারা তৈরি করেছে। কারণ নিউজিল্যান্ড দেখুন, জাস্ট 50-60 লাখ দেশের একটা মানুষের একটা দেশ, এবং সেখানে ক্রিকেট হলো তাদের 5-6 নম্বর খেলা, টপ খেলাও না। তো কতজন মানুষ ক্রিকেট খেলে, এর মধ্যেও কিন্তু তারা এত চমৎকার একটা সিস্টেম তাদের আছে। তাদের ক্রিকেটের গভীরতা অনেক, শক্তির গভীরতা অনেক। সো তাদের সিস্টেমটা কিন্তু দারুণ গোছানো। সো তাদের ন্যাশনাল কন্ট্রাক্টে তারা এখন একটা ধারা রেখেছে, সেটা হলো ক্যাজুয়াল কন্ট্রাক্ট। যেমন কেন উইলিয়ামসন বা ট্রেন্ট বোল্ট এই ধরনের ক্রিকেটাররা যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চায়, তাদের জন্য ক্যাজুয়াল কন্ট্রাক্টও তারা রেখেছে। সো তারা ক্রিকেটারদের সেই ফ্রিডম দিতে চায়, পিএসএল বা আইপিএল এই ধরনের টুর্নামেন্টে তারা তাদেরকে এক্সপোজারটা দেবে। আচ্ছা। সো দেখুন, বাংলাদেশ যেটা করেছে, পিএসএল থেকে সব ক্রিকেটারদের তারা বাংলাদেশে নিয়ে এসেছে। নিউজিল্যান্ড কিন্তু তা করেনি, একজনকেও তারা আনেনি। তো তাদের শীর্ষ 16-17 জন ক্রিকেটার বাংলাদেশের এই সফরে তারা নেই। তার মানে এই না যে তারা মানে খুব বাজে দল পাঠিয়েছে। দেখুন তাদের, ডেফিনেটলি আমরা যদি শীর্ষ 16-17 জন ক্রিকেটার ছাড়া এই দলকে আমরা বি দল বা সি দল ডেফিনেটলি বলতে পারি। কিন্তু গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি, তাদের যারা মানে ব্যাকআপ ক্রিকেটার বা বিকল্প ক্রিকেটার, তারাও যথেষ্ট প্রিপেয়ার্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, যথেষ্ট প্রিপেয়ার্ড। এবং তাদের এই টিম সিস্টেম বলুন, তাদের ডোমেস্টিক ক্রিকেট সিস্টেম বলুন, এতটা ভালো যে তারা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে তাদেরকে বেশ প্রিপেয়ার মনে হচ্ছে না তাদেরকে একদম গভীর জলে ছেড়ে দেওয়া হয়েছে, বা তারা একদম মানে অ্যাকুয়ারিয়ামের মাছকে আপনি গভীর সমুদ্রে ছেড়ে দিচ্ছেন, এরকম মনে হয় না। তারা খুব সহজে মানিয়ে নেয়। সো এই সাহসের জায়গাটা তাদের আছে। সো তারা এই প্র্যাকটিসটা এই সফরে করেছে। হ্যাঁ। আচ্ছা রনি ভাই, একটু যদি বলি যে আজকে এই সিরিজটার অপোনেন্ট বাংলাদেশ না হয়ে যদি অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া বা হচ্ছে ইংল্যান্ড হতো, তাহলে কি নিউজিল্যান্ড একই স্ট্র্যাটেজিতে যেত কি? এই সময় যদি হতো, ডেফিনেটলি তারা এটাই করতো। এবং তারা কিন্তু গত ওয়ার্ল্ড কাপের পর যদি আপনি দেখেন, তারা কিন্তু ওই সাউথ আফ্রিকার সঙ্গে তাদের একটা সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ছিল, তারা কিন্তু এই প্র্যাকটিসটা চালিয়ে গেছে। তাদের বেস্ট টিম খেলা নিয়ে ডেফিনেটলি এই 16-17 জন নেই তা না, কারণ তখন তো আইপিএল ছিল না বা পিএসএল ছিল না। কিন্তু বাংলাদেশকে তারা হেও করে বা ছোট করে এরকম করছে তা কিন্তু না, এটা তাদের স্ট্র্যাটেজি, এটা তাদের পলিসি। এবং এটা তাদের ন্যাশনাল কন্ট্রাক্টে এরকম আছে যে তারা আসলে এই ধরনের টুর্নামেন্টে, আইপিএল বা পিএসএল এই ধরনের টুর্নামেন্টে মার্কি প্লেয়ারদের বা টপ লেভেলের প্লেয়ারদের তারা ছেড়ে দেয়। সো নট নেসারালি যে বাংলাদেশকে তারা খাটো করে দেখেছে, এটা তাদের একটা স্ট্র্যাটেজি। এবং তারা কিন্তু গত কয়েক বছর ধরেই এটা ফলো করে আসছে। আপনি যদি টম ল্যাথমকে ধরেন, এই সিরিজে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, সফরের ক্যাপ্টেন। হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু মানে এই ক্যাপ্টেন্সির এই ধারাটা তিনি বেশ কয়েকবারই তাকে পালন করতে হয়েছে, কারণ বিভিন্ন সময়ে টপ লেভেলের টিম তারা পাঠায়নি। এবং টম লেথাম তখন হয়তো তিনি ওয়ানডে টিমে পারমানেন্ট না, টি-20 টিমে তিনি পারমানেন্ট না, কিন্তু যেহেতু তার ক্যাপ্টেন্সি অ্যাবিলিটিটা আছে, সো তাকে ক্যাপ্টেন করে বিভিন্ন সময়ে এই টিম পাঠানো হয়েছে এবং তিনি ক্যাপ্টেন্সি করেছেন। এটা পাকিস্তানেও সফরেও হয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছে, যেটা আমি বললাম। সো এটা বাংলাদেশের জন্য না, জাস্ট পিএসএল এবং আইপিএল এর সঙ্গে জাস্ট কনফ্লিক্ট করছে বলে তারা এরকম পাঠিয়েছে, এই স্ট্র্যাটেজিতে গিয়েছে। এবার যদি বাংলাদেশের কথা আসে, আসলে বাংলাদেশের আমি বলবো যে আমাদের সাম্প্রতিক সময়টা ভালোই যাচ্ছে না। স্পেশালি নিউজিল্যান্ডের সঙ্গে যদি বলি, লাস্ট উইনটা ওই নেপিয়ারের ওই ম্যাচটা বাদ দিলে পরে আমরা ব্যাক টু ব্যাক এই দলটার কাছে হেরেছি, হোম সয়েলে হেরেছি, টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছি, তাদের মাটিতে হেরেছি। আমাদের সামনে কি আসলে একটা সুযোগ যে হচ্ছে কনফিডেন্সটা বাড়িয়ে নেয়, একই সঙ্গে হচ্ছে অনেক চেঞ্জেসের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এখন যদি বাংলাদেশ আসলে ভালো একটা উইন পায়, ভালো ক্রিকেট খেলতে পারি, একটু টিমটা বুস্ট আপ হবে, ক্রিকেটটা বুস্ট আপ হবে বাংলাদেশের। ডেফিনেটলি। দেখুন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে গত দুটো সিরিজে বাংলাদেশ জিতেছে, ওয়ানডে সিরিজে। তার চেয়ে বড় ব্যাপার হলো, আমাদের তো মূল লক্ষ্য এখন হলো 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করা। সেখানে একটা হিউজ অপরচুনিটি এই সিরিজটা আছে। কোন দিক থেকে আমি বলছি,
নিউজিল্যান্ড কিন্তু আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 2 নম্বরে, হ্যাঁ। তো তাদেরকে যদি আমরা হারাতে পারি 2-1 বা 3-0, আচ্ছা। 3-0 হারাতে পারলে কিন্তু বাংলাদেশ এখন 9-এ আছে। 3-0 হারাতে পারলে আমি আজকে র্যাঙ্কিং প্রেডিক্টর দেখছিলাম, 3-0 হারাতে পারলেও বাংলাদেশ 8-এ উঠে যাবে না, কিন্তু র্যাঙ্কিং পয়েন্টে রেটিং পয়েন্টে বাংলাদেশ অনেক পাবে। বাংলাদেশ এখন 79 আছে, 79, হ্যাঁ। যদি 3-0 জিততে পারে বাংলাদেশ 85 হয়ে যাবে। আচ্ছা, সো নিউজিল্যান্ডের এই টিম, বারবার আমি বলছি যে তারা সি টিম যদিও পাঠায়, ধরলাম এটা সি টিম, তারপরেও তাদের যথেষ্ট স্ট্রেংথ আছে। এবং এই দলের 6 জন ক্রিকেটার কিন্তু গত বছর নিউজিল্যান্ড এই দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন। তার মানে তাদের এই কন্ডিশন বা এই উইকেটের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা একদম টাটকা আছে। স্টিল আপনি যদি ওই 16-17 জন ক্রিকেটার থাকতো, আচ্ছা, তাহলে যে স্ট্রেংথে থাকতো তার চেয়ে তো এটা অনেক লেস। আচ্ছা। সো বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বড় অপরচুনিটি যে বাংলাদেশ 3-0 যদি জিততে পারে বা 2-1-এও জিততে পারে, রেটিং পয়েন্ট কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, যেহেতু তারা 2 নম্বর দল, বাংলাদেশ 9 নম্বর দল। সো বাংলাদেশের জন্য আমি মনে করি একটা বড় সুযোগ এবং সেটা বাংলাদেশের কাজে লাগানো উচিত। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের যে পটেনশিয়াল রয়েছে বা আমাদের যে সক্ষমতা, এই সাম্প্রতিক পারফরমেন্স আমরা যদি আজকের ম্যাচটা আপনি দেখছিলেন, কথা হচ্ছিল একটু আগে আপনার সঙ্গে, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমরা কতটা প্রস্তুত এই সুযোগটা গ্র্যাব করার জন্য? আমার মনে হয় ভালোভাবে প্রস্তুত। যদি ক্রিকেটিং দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ গত 2টি সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ডের জন্য এই কন্ডিশনে আরো টাফ হওয়ার কথা, স্পেশালি যখন ডে নাইট ম্যাচগুলো অলমোস্ট ডে হয়ে গেছে, তখন তো তাদের এই গরমে কিন্তু নিউজিল্যান্ডে এখন সামার শেষ, তারা কিন্তু তারাও প্রিপারেশন নিয়ে এসেছে, কিন্তু ওখানে যে ওয়েদার এখন এখানে টোটালি উল্টো, পুরোপুরি উল্টো। তো তাদের এই গরমে তাদের হাফিজ টেস্ট করার কথা, সাফার করার কথা। প্লাস হলো যে আমাদের এই ডেফিনেটলি আমাদের হোম কন্ডিশন আমরা অনেক বেশি কনফিডেন্ট, বাংলাদেশে অনেক বেশি কনফিডেন্স। তো বাংলাদেশের এটা কাজে লাগানো উচিত। ক্রিকেট ম্যাচে ইউ নেভার নো, এবং যেটা বলছিলাম যে নিউজিল্যান্ড তো আসলে খুব লড়িয়ে দল, তারা খুব প্রফেশনাল এবং খুব ফাইটিং দল, তারা কিন্তু হাল ছাড়ে না। স্টিল বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ, এটা কাজে লাগানো উচিত। বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটে যেভাবে খেলছে, যে প্রিপারেশনটা হয়েছে, আপনি যদি এই সিরিজের প্রিপারেশন চিন্তা করেন, প্রথমে আমাদের একটা ফিটনেস ট্রেনিং হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের, খুব রিগোরাস ট্রেনিং হয়েছে, মানে খুব ইন্টেন্স একটা ফিটনেস ট্রেনিং হয়েছে। সো ক্রিকেটাররা যারা এখানে ছিলেন ট্রেনিংয়ে, যারা পিএসএল এ গিয়েছিলেন তারা আসলে এই ট্রেনিংয়ে পারছিলেন না, কিন্তু বাকি যারা ছিলেন তারা কিন্তু খুবই ওই ট্রেনিংটার ভেতর দিয়ে গিয়েছেন। সো ফিটনেস ওয়াইজ তাদের এখন টপ লেভেলে থাকার কথা। তারপরে স্কিল ট্রেনিংটা শুরু হয়েছে, সব দিক থেকে খুব ভালোভাবে তাদের প্রিপারেশনটা হওয়ার কথা। আচ্ছা, সো এখানে কোনো ঘাটতি থাকার কোনো কারণ নাই। যদি তারা ফেল করে, এটা ডেফিনেটলি তাদের ব্যর্থতা হবে। আমি মনে করি যে এই সিরিজটা বাংলাদেশের, উইথ অল ডিউ রেসপেক্ট, নিউজিল্যান্ড আসছে, তাদের গভীরতা আছে, তাদের লড়িয়ে মানসিকতা, তাদের পেশাদারিত্ব সব কিছু মাথায় রেখেও বাংলাদেশের 3-0 জেতা উচিত। রনি ভাই, আপনি বলছিলেন যে পিএসএল এ যারা খেলতে গিয়েছে তারা এই ট্রেনিংটা প্রসেসটার মধ্যে ছিল না। আমরা পিএসএল এর কথা যদি বলি বা তাদের পারফরমেন্সের কথা যদি বলি, মোস্তাফিজ এবং নাহিদ রানা বাদে তানজিদ তামিম তো ম্যাচ খেলারই সুযোগ পায়নি। বাকি ক্রিকেটাররা এবং 6 জনের মধ্যে 5 জনই কিন্তু স্কোয়াডে রয়েছে। আসলে তাদের পারফরমেন্সটা যদি আমরা একটু কনসার্নে নেই, তাহলে কি একটু হয়ে যায় কিনা, একটু চিন্তার বিষয় কিনা? অ্যাকচুয়ালি মুস্তাফিজ নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। নাহিদ রানা আজকে আমি বোলিং দেখিনি, কিন্তু আমি দেখলাম স্কোর কার্ড, তিনি ভালো বোলিং করেছেন। সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। স্পেশালি যদি আমি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, 2027 ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হবে সাউথ আফ্রিকা, সেখানে নাহিদ রানা বোলিংটা, নাহিদ রানা যদি ফুল ফিট থাকেন, রিদমে থাকেন, তার এই পেসটা থাকে, ইট উইল বি হিউজ প্লাস বাংলাদেশের জন্য, বিরাট ফ্যাক্টর হবে। নাহিদ রানার ক্রিকেটিং ওয়াইজ যদি চিন্তা করি আমরা টেকনিক্যালি, নাহিদ রানার যে নর্মাল ন্যাচারাল লেন্থ, সেটা হলো হিট দ্য ডেক বোলার তিনি। সো সাউথ আফ্রিকার উইকেটে তার বোলিংটা বাংলাদেশের জন্য দারুণ কার্যকর হবে। মুস্তাফিজ আমরা সবাই জানি তিনি কি করতে পারেন। কনসার্নের ব্যাপার হলো যে তানজিদ হাসান তামিম সেখানে গিয়ে ম্যাচ পাননি। এর আগের সিরিজটা পাকিস্তানের সঙ্গে তিনি বেশ ভালো ফর্মে ছিলেন, বাট অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে, এবং এই ফিটনেস ট্রেনিং বা এই স্কিল ওয়াইজ ট্রেনিং যেটা হলো সেখানে তিনি ছিলেন না। তো তার জন্য একটা চ্যালেঞ্জ হবে যে মানিয়ে নেওয়া বা আবার ওই ইয়াটাতে ফেরা, রিদমটাতে ফেরা, এটা একটা চ্যালেঞ্জ হবে। রিশাদ গত সিরিজটাতে অন অ্যান্ড অফ খুব ভালো বোলিং করেছিলেন পাকিস্তানের বিপক্ষে, আমি তা বলবো না। লাস্ট ম্যাচে 54 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিলেন। পিএসএলটা তার খুব ভালো যায়নি, এটা একটা কনসার্নের ব্যাপার। 155 রান দিয়েছে। গত পিএসএল যিনি অসাধারণ বোলিং করেছেন, গত বিগ ব্যাশের দুর্দান্ত বোলিং করেছেন, এই সিরিজটাতে তিনি খুব ভালো করেন। বাট এটা লেগ স্পিনারদের হতে পারে। লেগ স্পিনারদের কিন্তু আপনার অনেক সময় হয় যে হয়তো বল থেকে হাতটা ঠিকভাবে বের হচ্ছে না, অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না, একটা দুটো ম্যাচে তার খুব খারাপ যেতে পারে। কিন্তু রিশাদকে আমি লুকিং ফরওয়ার্ড, রিশাদ বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। স্পেশালি যদি আমি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, 2027 সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ের উইকেটে লেগ স্পিনার একটু বাড়তি বাউন্স পায়, তিনি টল লেগ স্পিনার, তাকে রিদমে পাওয়া ফুল ফর্মে পাওয়া বাংলাদেশের জন্য ভাইটাল হবে, অনেক বড় একটা অ্যাডভান্টেজ। রনি ভাই, আমরা নিশ্চয়ই আরেকটু কথা বলবো, আরেকটু রিপোর্ট একটু দেখে আসবো। অবশেষে
আশার আলো দেখতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী 18-19 এপ্রিল 12 ক্লাবের দল বদলের তারিখ নির্ধারণ করেছে সিসিডিএম। তবে এখনও লিগ মাঠে গড়ানোর তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য 4 মে থেকে শুরু হতে পারে জিপিএল, যদিও লিগে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। এছাড়া আরও 2 ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত। বুলবুলের আমলে বর্জনে অনড় ছিল ক্লাবগুলো। তামিম ইকবাল দায়িত্ব নিতেই যেন খুলে গেল দরজা। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা, তবে এখনও রয়ে গেছে জটিলতা। শোনা যাচ্ছে একাধিক ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত। দীর্ঘ আলোচনা এবং প্রশাসনিক টানাপোড়েনের পর অবশেষে শুরু হচ্ছে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানিয়েছে 2025-26 মৌসুমের খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে আগামী 18 ও 19 এপ্রিল। মিরপুরে দুদিনব্যাপী এই দলবদলের কার্যক্রম চলবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দলবদলকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ক্লাবগুলো। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল অংশগ্রহণ ফি বাড়ানো সহ আরও নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিতে বেশ সুবিধাই হবে ক্লাবগুলোর। তবে কাগজে কলমে 12 দল তালিকায় থাকলেও তৈরি হয়েছে নতুন জটিলতা। ইতিমধ্যে লিগে অংশ না নেয়ার কথা জানিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটাঙ্গনে। এছাড়া আরও 2টি ক্লাবের অংশগ্রহণ নিয়েও শোনা যাচ্ছে অনিশ্চয়তা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও দলবদলের আগে থেকেই এই অনিশ্চয়তা বাড়াচ্ছে সংশয়। ফলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত সবগুলো দল কি মাঠে নামবে, নাকি কম দল নিয়ে আয়োজন করতে হবে এবারের লিগ? তবে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর নতুন করে আশার আলো দেখছে ক্লাবগুলো। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে নতুন নেতৃত্বের অধীনে আবারও সচল হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের কার্যক্রম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 4 মে থেকে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম। দলবদল শেষ হওয়ার পরপরই ঘোষণা করা হতে পারে লিগের পূর্ণাঙ্গ সূচি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনা। আমাদের সঙ্গে আছেন অতিথি আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আমরা ডিপিএল নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম, এই বিষয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। তার আগে আবার যদি একটু ন্যাশনাল টিম ইস্যুতে যেতে চাই। আমরা লাস্ট পাকিস্তান সিরিজে যদি মিরপুরের উইকেটটা যদি দেখি, একটা সময় কিন্তু আমাদের প্রবণতা ছিল উইকেটটা নিজেদের মতো করে হোম অ্যাডভান্টেজ অনেক সময় নেয়, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে বুমেরাং হয়ে যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। এইবার এর আগের বোর্ডে যারা ছিলেন তারা একটা ইঙ্গিত দিয়েছিলেন এবারও স্পোর্টিং উইকেট হবে। এই নতুন বোর্ড কি স্ট্র্যাটেজি নিতে পারে? নতুন বোর্ডের উপর অবশ্যই একটা চাপ থাকে, সেই দল কি করে না করে এরকম কিছু ইকুয়েশন থাকে। আপনার কাছে কি মনে হয় আসলে বোর্ডটা যে সময় দায়িত্ব নিয়েছে সেখানে উইকেটের চরিত্র চেঞ্জ করাটা খুব টাফ, মানে চেঞ্জ করতে গেলে আসলে আমাদের কিছু করতে হবে। হ্যাঁ, আরো উল্টো বুমেরাং হয়ে যেতে পারে। তো আমার মনে হয় না তারা এরকম কিছু করবে। স্পেশালি নিউজিল্যান্ড যখন ওই যে আবার বলছি বি টিম সি টিম, উইথ অল ডিউ রেসপেক্ট, তারা বি টিম সি টিমও যথেষ্ট ভালো, আলটিমেটলি তো বি টিম বা সি টিমে। সো তাদের এগেনস্টে আমার মনে হয় না যে আমাদের ওই মন্থর উইকেট বা মিরপুরের টিপিক্যাল উইকেটে যাওয়া উচিত। আমাদের ওই পাকিস্তান সিরিজে যে উইকেটে আমরা খেলেছি খুব চমৎকার উইকেট ছিল, সেটাই ধরে রাখা উচিত বলে আমার মনে হয়। যদিও এখন ক্রিকেট অফিসের চেয়ারম্যান অফিসিয়ালি কাউকে ঘোষণা করা হয়নি, বাট যেহেতু যে ধারায় ছিল বাংলাদেশ, যে কন্টিনিউটি ছিল, সেটা আমি আশা করি যে তারা ধরে রাখবেন। টনি হেমিং তো যথেষ্ট ভালো একজন মানে কিউরেটার প্লাস সয়েল স্পেশালিস্ট তিনি। সো আশা করি তিনি এটা ধরে রাখবেন। সো সেরকম যদি হয় নিউজিল্যান্ডের জন্য সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। যে নিউজিল্যান্ড, যেমন আমি টম ল্যাথামের দেখছিলাম কালকে, আমি নিউজও করছিলাম যে তিনি আসার আগে বলছিলেন যে তারা স্পিন সামলানোর চ্যালেঞ্জ বা সেরকম প্রিপারেশন নিয়ে আসছেন। তারা হয়তো টিপিক্যাল বাংলাদেশি উইকেট বা যেরকম হয় সেরকম প্রিপারেশন নিয়ে আসছেন। হয়তো জানে না যে গত সিরিজটায় কীরকম উইকেট আমাদের ছিল। যদি পাকিস্তানের মতো উইকেট থাকে, পাকিস্তান সিরিজের মতো, তাহলে নিউজিল্যান্ডের জন্য ডেফিনেটলি একটু প্লাস পয়েন্ট থাকবে। কিন্তু আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন বা আমাদের ওভারঅল ক্রিকেটের যদি কথা চিন্তা করেন, ডেফিনেটলি এরকম উইকেটই হওয়া উচিত, মানে এই স্ট্র্যাটেজিতেই থাকা উচিত বাংলাদেশ। ডেফিনেটলি থাকা উচিত। এবং এমন হতে যখন সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আছে, তখন আমার মনে হয় যে আমি ঠিক আছে, আমি জানি না তারা কি করবে, কিন্তু তখন আমি একটু হোম অ্যাডভান্টেজ নেওয়ার চিন্তা করতে পারি। নিউজিল্যান্ড যখন আসছে তাদের বি টিম বা সি টিম নিয়ে, তখন ডেফিনেটলি আমি আমার ওই ধরনের স্পোর্টিং উইকেট নেওয়ার চান্সটা আমি নিতে পারি, এবং চ্যালেঞ্জটা মনে হয় নেওয়া উচিত। ডেফিনেটলি নেওয়া উচিত। সো এবং আমাদের তো গত সিরিজটা আমরা ভালো করেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো করেছি। সো এখানে আমাদের হারানোর খুব কম জায়গা আমি দেখি। কনফিডেন্স ভালো, টিমের মানে
কৌশলগত দিক থেকে সবকিছু ভালো আছে। সো আমার মনে হয় এটা নেওয়া উচিত। আমি জানি না তারা কি করবে আলটিমেটলি। এক্স্যাক্টলি, আমাদেরও প্রত্যাশা থাকবে। রনি ভাই যদি হচ্ছে একটু ডিপিএল এর দিকে তাকায়, আসলে মাঝখানের সময়টা একটা অনিশ্চয়তার মধ্যে গিয়েছে। আমাদের ডিপিএল এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, সেই ডিপিএল এতদিনে হচ্ছে একটা ডিক্লারেশন এসেছে দল বদলের। ক্লাব স্ট্রাকচার বা ক্লাব ক্রিকেটটাই কিন্তু হচ্ছে আসলে ক্রিকেটের আমি বলবো যে ব্যাকবোন। এটা যত শক্তিশালী হবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তত শক্তিশালী হবে। ফাইনালি হচ্ছে একটা আশার আলো দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা? ডেফিনেটলি। প্রথম কথা আপনি যেটা বললেন যে হ্যাঁ ক্লাব ক্রিকেটে আমাদের ব্যাকবোন, আইডিয়ালি সেটা হওয়া উচিত না। মানে একটা টেস্ট খেলুড়ে দেশের ব্যাকবোন ঢাকা একটা শহরের ক্লাব ক্রিকেট হওয়া উচিত না, কিন্তু এটা বাংলাদেশের বাস্তবতা, কিছু করার নাই। আপনার এটা এই বাস্তবতা কেউ চেঞ্জ করেনি। পাবন ভাইরা দীর্ঘ সময় করেননি, তার আগে লোটাস কামাল ভাইরা করেননি। যখন এরপর ফারুক ভাই এলেন, একটা চেষ্টা করেছিলেন, একটা কমেডি করেছিলেন, সেটাও চেঞ্জ হয়নি। তারপরে বুলবুল ভাই 11 মাস ছিলেন, তিনিও চেঞ্জ করেননি। এখন তামিম ইকবাল এসেছে, আমি জানি না তিনি চেঞ্জ করবেন কিনা। 3 মাসে চেঞ্জ করার কোনো চান্স নাই। যদি তিনি দীর্ঘমেয়াদে আসতে পারেন তখন সেটা তার কাছে চ্যালেঞ্জ থাকবে। এখনকার বাস্তবতা যেটা, হ্যাঁ ডেফিনেটলি এই ঢাকার ক্লাব ক্রিকেট আমাদের ঘরোয়া ক্রিকেটের ব্যাকবোন, প্লাস হলো জাতীয় দলের যারা আশেপাশে ক্রিকেটার আছেন, ন্যাশনাল ক্রিকেটারদের কথা আমি বলছি না, যারা আশেপাশে আছেন তাদের রুটি রুজির একটা বড় উৎস। সো ঢাকা প্রিমিয়ার লিগটা হচ্ছে এটা একটা দেশের ক্রিকেটের জন্য, ওই ক্রিকেটারদের জন্য একটা স্বস্তির ব্যাপার, এবং বাংলাদেশের একমাত্র প্রিমিয়ার লিস্টে টুর্নামেন্ট। মানে সামনে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আগামী বছর, সেই লিস্টে টুর্নামেন্ট থেকে অনেক কিছু ডিফাইন হবে। সো সেই দিক থেকেও এই টুর্নামেন্টটা হওয়া খুব জরুরি ছিল। আলটিমেটলি হচ্ছে, যদি পূর্ণাঙ্গ হচ্ছে না, আপনার সুপার লিগ থাকছে না, বাট যে সময় এসেছে এপ্রিলের মানে এই সময় এসে সেকেন্ড উইকে এসে আমরা এখনো দল বদল হবে হয়তো থার্ড উইকে, তারপরে মে মাসের শুরুতে গিয়ে শুরু হচ্ছে। হওয়ারই কথা ছিল না, যদি বোর্ড চেঞ্জ না হতো ডেফিনেটলি এই লিগ হতো না। পজিটিভ দিক থেকে, প্লেয়ারদের দিক থেকে, ক্রিকেটিং দিক থেকে যে আলটিমেটলি লিগটা হচ্ছে, এবং যেভাবেই হোক মোটামুটি আমরা এই লিস্টে টুর্নামেন্ট, আমাদের প্রিমিয়ার লিস্টে টুর্নামেন্টটা হচ্ছে, এটা একটা ভালো দিক ডেফিনেটলি। রনি ভাই, আপনি বলছিলেন যে এটা ক্রিকেটারদের জন্য স্বস্তি, কারণ অনেক ক্রিকেটারদের রুটি রুচির বিষয়। একই সঙ্গে বিসিবির জন্য স্বস্তি যে বিসিবি হচ্ছে আয়োজন করতে পারছে। কিন্তু একটা জায়গায় কি কনসার্নের বিষয় থেকে যাচ্ছে না, যে আমাদের এই যে উইকেট নিয়ে যে কথাটা বলছিলাম, আমরা জানি যে হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কি ধরনের উইকেটে হয়, এবং এটার কিন্তু আমরা লং টাইম সাফার করছি। আমাদের জিপিএল এ ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করছে, তাদের যখন ন্যাশনাল টিমে নিয়ে আসতেছি কলাপস করতেছে। এই জায়গাটায় কি হচ্ছে একটু আস্তে আস্তে চেঞ্জ করা উচিত কিনা, বা তামিম ভাই কি সেই জায়গাটা, তামিম ইকবাল কি সেই জায়গাটায় হচ্ছে আসলে গুরুত্ব দেবেন কিনা? দেওয়া উচিত, আইডিয়ালি তো দেওয়া উচিত। তামিমের কাছে আমাদের সেই প্রত্যাশাই থাকবে। দেখুন এইবারের লিগে আমি জানি না কি হবে, কারণ মানে টাইম এত কম, এবং তারা নতুন কিছু মাঠ চেষ্টা করছেন। হয়তো ওই যে ক্রিকেটার্স একাডেমি, যেটা সৌম্য সুজন ভাইরা করেছেন, খালেদ মাহমুদ সুজন ভাই, সৌম্য, সাইফুদ্দিন, এই ক্রিকেটাররা মিলে করেছেন, ওই মাঠে দেখা হতে পারে। মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি, এই মাঠগুলো তারা খতিয়ে দেখছেন। আলটিমেটলি জানি না হবে কিনা, এই মাঠগুলো তারা খতিয়ে দেখছেন, যেহেতু আমাদের অপশনস কম। ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশের অনেক আছে, এখানে নিউজিল্যান্ড সিরিজ, তারপর সামনেই পাকিস্তান আসছে টেস্ট সিরিজ। বাট পরবর্তীতে তামিম যদি থাকেন বা যেই আসুক পরবর্তী বোর্ডে, তাদের উচিত হবে এই ব্যাপারগুলো খতিয়ে দেখা। কারণ আমাদের ট্রু উইকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টেস্ট, টি-20 ক্রিকেট আপনি দেখুন এত এগিয়ে গেছে। আসলে বাংলাদেশের ক্রিকেট তার চেয়ে অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। সো ট্রু উইকেটে খেলাটা জরুরি, এবং সেটা আপনার গ্রাসরুট লেভেলে, আপনার যে যেখান থেকে ক্রিকেটাররা উঠে আসছে সেই লেভেল থেকে সেই প্র্যাকটিসটা জরুরি। আমি জানি না যে আসলে বাংলাদেশের, মানে আপনিও জানেন এটা, বেশিরভাগ ক্রিকেটার যে লেভেল থেকে আসে উইকেটে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তারা আসলে ওই ফ্ল্যামবয়েন্ট যে ক্যারেক্টার এখনকার যেটা দরকার, সেটা আসলে সেই প্র্যাকটিসটা তাদের গড়ে ওঠে না। সো আমি আশা করব যে ভবিষ্যতে যারা থাকবেন বোর্ডে, তামিম ইকবালই থাকুক বা তার জায়গায় অন্য কেউ যদি আসুন, তারা এই ব্যাপারটায় খুব ভালোভাবে নজর দেবেন। এক্স্যাক্টলি। রনি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কিছু আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকেও। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়নে দেশের বিভিন্ন জেলায় গড়ে তোলা হবে স্পোর্টস ভিলেজ। সোমবার দেশের অন্যতম সেরা উইকেটের এই স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2 দশকের অপেক্ষা শেষে নতুন রূপে ফিরতে যাচ্ছে লঙ্কান বধের স্মৃতিবিজড়িত বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। সোমবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের উইকেট, গ্যালারি ও ড্রেসিং রুম সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। ফ্লাডলাইট, ড্রেসিং রুম, গ্যালারি ও ড্রেনেজ সিস্টেম উন্নয়নে ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ কাজ শুরু করেছে। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ভেন্যুটি আইসিসি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আগামী জুলাই চান্দু স্টেডিয়ামে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।
দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে এখানে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা। তো আমি আশা করছি যে আমরা জুলাইয়ের পরে আমাদের এই কার্যক্রম শেষে হয়ে গেলে মোটামুটি কার্যক্রম চলমান থাকবে। আমরা মেয়েদের বিপিএলটি আমরা শুরু করব। ক্রীড়াঙ্গনের উন্নয়নে দেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম ধাপে বগুড়া সহ 10টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে আগামী অর্থ বছরে ইনডোর সুযোগ সুবিধা সম্মিলিত আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে আমাদের ফ্ল্যাগ লাইট, আমাদের গ্যালারি এবং আমাদের গ্রাউন্ড যেটা রয়েছে সবকিছুর জন্য যা যা করণীয় আছে সেটা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা পদক্ষেপ নিয়ে আমরা পর্যায়ক্রমে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ আমরা নিব। রাজনৈতিক বৈষম্যের কারণে বগুড়া এখনো পূর্ণাঙ্গ জেলা স্টেডিয়াম গড়ে ওঠেনি, তাই নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে দ্রুত সংস্কার শেষে শহীদ চান্দুর 22 গজে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। দুঃখজনক বিষয় হলো এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। একটা আন্তর্জাতিক ভেন্যু ছিল একটা সময়, এখন এই দীর্ঘ 17 বছর বা 19 বছর এটা অবহেলিত। বগুড়া মাঠে খেলবে, আমাদের বগুড়া ছেলেপেলে এমনি ইন্সপায়ার হবে যে না আমাদের মাঠে মানে আন্তর্জাতিক খেলা হয়, এই ক্ষেত্রে আমাদের প্লেয়ার বের হবে। আমাদের বগুড়া থেকে কিন্তু এখন অনেক প্লেয়ার। ডপ টেস্ট পজিটিভ আসা ভারোত্তোলক মাবিয়ার মতো পরিস্থিতিতে যেন অন্য ক্রীড়াবিদকে না পড়তে হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। কার্যক্রমকে সমর্থন করে আমরা আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছে তারা যাতে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যাতে ভবিষ্যতে না জড়ায় সে বিষয়ে আমরা ইতিমধ্যে আশা করি যে আমাদের সকল ক্রীড়াবিদদেরকে নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে একটি নির্দেশনা আমরা প্রদান করব। এই সময় বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী, বিসিবি অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু সহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। খেলার সময় আরও থাকছে। ইরানের আবেদন নাকচ করল ফিফা। বিশ্বকাপের ম্যাচ স্থানান্তর হচ্ছে না, খেলতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রেই। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেহরানের। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। লিগ শিরোপাজয়ী কোচ আলফাজ আহমেদকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠু। দলের বাজে পারফরমেন্সের নেপথ্যে আলফাজের ব্যর্থতা নয়, বরং ম্যানেজমেন্টের দুর্বলতা ছিল বলেও জানান তিনি। গেল বছরের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মোহামেডান চলতি মৌসুমে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রীতিমতো ধুঁকছে। মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটিকে চোখ রাঙাচ্ছে রেলিগেশন। খেলোয়াড়দের বেতন ভাতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ক্লাবের ব্যর্থতার বলির পাঠা হয়েছেন সাদা কালোদের লিগ জেতানো কোচ আলফাজ আহমেদ। মোহামেডানের ফুটবলকে নতুন করে ঢেলে সাজাতে কোচের সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ম্যানেজমেন্টেও। টিম লিডারের দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। দায়িত্ব পেয়ে পুরো দলের সঙ্গে বসেছেন তিনি, শুনেছেন ফুটবলারদের সমস্যার কথা। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন দল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমি আমার খেলোয়াড়দেরকে নিয়ে বসেছি এবং খেলোয়াড়দেরকে আশ্বস্ত করেছি যে তাদের যে যদি বকেয়া কোনো কিছু থাকে অন্ততপক্ষে মোহামেডান ক্লাবের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার কিছু না। ব্রেন ফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে বাকি 6টা ম্যাচ যাতে জয়লাভ করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। তারাও আমার ব্যাপারে বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে তারাও আমাকে আশ্বস্ত করেছে যে বাকি ম্যাচগুলো তারা ভালো খেলবে। লিগের বাকি 6 ম্যাচে জয় তুলে নিয়ে রেলিগেশন এড়াতে চান মোহামেডানের ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। অন্যদিকে কোচ আলফাজের বিদায়কে ভালো চোখে দেখছেন না অধিনায়ক মেহেদী হাসান মিঠু। অলরেডি মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে ছ্যাক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। উনি ফার্স্ট থেকে বলতে পারতো যে আপনাকে নেবো না। খেলার সঙ্গে বেতনে আসলে অ্যাডজাস্ট না, আমরা রেজাল্ট পাচ্ছি না। আমরা আর দেখা যায় কোচ ম্যানেজার এই দুইজনে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের খেলাইছে। প্র্যাকটিসে আমরা স্ট্রাইক করছি, প্র্যাকটিস করবো না, ওরা রিকোয়েস্ট করছে, আমরা খেলছি। আমরা কিন্তু কোনো ম্যানেজমেন্টকে পাইনি। হেড কোচ ছিলাম মোহামেডানে, আর দীর্ঘদিন মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, বিভিন্ন ক্লাবেও আমি হেড কোচ হিসেবে কাজ করেছি। সো আসলে চাপ একটু থাকলেও তো বলবো যে ইনশাল্লাহ আমি আশা করি চাপ কাটিয়ে উঠতে পারবো। ফুটবলাররা বেতন নিয়ে চিন্তা না করে যেন মাঠের খেলায় মনোযোগী হতে পারে, সেজন্য দ্রুতই বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। 2026 নারী টি-20 বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। গত আসরের তুলনায় এবার প্রাইজ মানি বেড়েছে 10%। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে $23,40,000 মার্কিন ডলার, আর রানার্স আপ পাবে $11,70,000।
নারী টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর 60 দিন আগে শুরু হলো ট্রফি ট্যুর। একই দিন 2026 আসরের জন্য আইসিসি ঘোষণা করেছে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি, যা নারী ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক। এবারই প্রথম 12 দল নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। দল বাড়ার সঙ্গে 10% প্রাইজ মানি বাড়িয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের 10ম আসরে মোট প্রাইজ মানি দেয়া হবে $8.76 মিলিয়ন। 2024-এর আসরে 10 দলকে দেয়া হয়েছিল $79,58,000 মার্কিন। এবার চ্যাম্পিয়ন দলের ঘরে যাবে $2.34 মিলিয়ন মার্কিন, আর রানার্স আপ দল পাবে $1.17 মিলিয়ন। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুটি দলের প্রত্যেকে $6,75,000 করে পাবে। প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে $31,000। আসরে অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিটি দল পাবে $2,47,500। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় মোট 108 কোটি টাকা প্রাইজ মানি দেবে আইসিসি। পুরুষদের সঙ্গে দিন দিন বাড়ছে নারী ক্রিকেটের জনপ্রিয়তা। আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তার কণ্ঠেও ঝরল সেই অগ্রযাত্রার সুর। ক্রিকেটের এই শীর্ষকর্তার মতে এই বিনিয়োগ কেবল খেলার মান বাড়াবে না, বরং বিশ্বজুড়ে নারী অ্যাথলেটদের প্রভাব ও সামাজিক মর্যাদাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। আইসিসি নারী টি-20 বিশ্বকাপকে 12 দলে সম্প্রসারণ ও রেকর্ড পরিমাণ পুরস্কার একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক বৈশ্বিক খেলা গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকেই তুলে ধরে। নারী ক্রিকেটের এই ধারাবাহিক উত্থান বিশ্বমঞ্চে নারী ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান প্রভাব ও প্রতিপত্তিকেই প্রতিফলিত করে। নারী ক্রিকেটের প্রতিটি ক্ষেত্রে এই একই গতি সঞ্চারিত হওয়ায় এই আয়োজনটি শুধু ক্রীড়া ও গণমাধ্যম জগতে দর্শক উপস্থিতি ও দেখার ক্ষেত্রে নতুন রেকর্ডই গড়বে না, বরং বিশ্বজুড়ে বৃহত্তর সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে একটি দীর্ঘস্থায়ী প্রভাবও রেখে যাবে। একই দিন শুরু হয়েছে 2026 নারী টি-20 বিশ্বকাপের ট্রফি ট্যুর। লন্ডন থেকে শুরু হয়ে ট্রফি পাড়ি দিবে ইউরোপের বিভিন্ন দেশ। ইউরোপ থেকে এবার বিশ্বকাপে অংশ নেয়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের অলিগলি পেরিয়ে ট্রফি ফিরবে স্বাগতিক ইংল্যান্ডে। ম্যানচেস্টারের সেন্ট পিটার্স স্কোয়ার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ার সহ বিভিন্ন স্থানে ভক্তদের প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফি। আগামী 12 জুন শুরু হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। টানা 7ম বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে শক্তিশালী ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ছাড়াও পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্র থেকে ইরানের বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেবেইবাম এক সংবাদ সম্মেলনে জানান, লজিস্টিক ঝামেলার কারণে বিশ্বকাপ শুরুর 2 মাস আগে ম্যাচ স্থানান্তর করা অসম্ভব। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চললেও উত্তেজনা থেমে নেই ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে। ইসলামাবাদে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের অনৈতিক দাবির কারণে। ফলে যে কোনো সময় আবারও হামলা প্রতিহামলা শুরু হতে পারে দুই পক্ষের মাঝে। এমতাবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সবার আগে মেগা আসরের মূল পর্ব নিশ্চিত করা ইরান ফিফার কাছে আবেদন করেছিল যুক্তরাষ্ট্র থেকে তাদের ম্যাচগুলো সহ আয়োজক কানাডা অথবা মেক্সিকোতে স্থানান্তরের। তবে সেই সুযোগ পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশটি। এরই মাঝে ফিফা বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইরানের স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরান ফিফার কাছে যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ স্থানান্তরের যে আবেদন করেছিল তা মানা হচ্ছে না। বিষয়টি স্পষ্ট হয় সহ আয়োজক মেক্সিকো প্রেসিডেন্ট ক্লদিয়া শেবেইবামের বক্তব্যে। তিনি ন্যাশনাল প্যালেসে এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো ম্যাচ বা আয়োজন সংক্রান্ত কোনো কিছু পরিবর্তন করতে ব্যাপক লজিস্টিক স্থানান্তরের প্রয়োজন হয়। টুর্নামেন্ট শুরুর মাত্র 2 মাস আগে তা অসম্ভব। ফিফা শেষ পর্যন্ত টুর্নামেন্টের স্থিতিশীলতা বজায় রাখতে শেষ মুহূর্তে পরিবর্তন এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর তাতে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের সবগুলো ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ইরানের ফুটবলারদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ উচিত হবে না। এদিকে ফিফার এমন সিদ্ধান্তের পর মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী মন্তব্য এবং অসহযোগিতার সমালোচনা করেন।
এমন পরিস্থিতিতে ইরান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই প্রশ্ন উঠছে, যদিও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মূলত ইরান ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বর্তমান পরিস্থিতিতে ইরানকে বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশে ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহী ক্লাব প্রতিষ্ঠা করল ফর্টিস গ্রুপ। অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত এই খেলাটিকে জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন কর্পোরেট প্রতিষ্ঠানটির। ফুটবলের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে পথ চলা ফর্টিস গ্রুপের এছাড়াও জলসিঁড়িতে তারা গড়ে তুলেছে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। সেখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নানা ক্রীড়া অবকাঠামো। এবার তারা নিল ব্যতিক্রমী এক উদ্যোগ। আপাতত স্পোর্টস কমপ্লেক্সে 3টি ভারতীয় ঘোড়া দিয়ে ফর্টিস ইকুয়েস্ট্রিয়ান ক্লাবের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে ইউরোপ থেকে আরও উন্নত মানের ঘোড়া আনার পরিকল্পনা রয়েছে তাদের। ইকুয়েস্ট্রিয়ানের পাশাপাশি হর্স পলো সহ অলিম্পিকভুক্ত বিভিন্ন ইভেন্ট চালুর পরিকল্পনাও রয়েছে ফর্টিসের। এরই মধ্যে খেলাটিকে জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাফিলিয়েশনের জন্য আবেদন করা হয়েছে। একটি নির্ধারিত ফি দিয়ে ফর্টিসের জলসিঁড়ি গ্রাউন্ডে শেখা যাবে হর্স রাইডিং। 2 মাসের কোর্সের জন্য গুনতে হবে 15,000 টাকা। আমরা যদি এন্ড অফ দিস ইয়ারে পারি, এই উইন্টারে পারি, কয়েকটা স্কুলকে নিয়ে আমরা হয়তো একটা ছোটোখাটো একটা টুর্নামেন্ট হয়তো আয়োজন করতে পারি। সো আমরা কয়েকটা স্কুল নিয়ে স্টার্ট করব এবং আমরা আরও প্যাট্রোনাইজ করবো অন্যান্য ক্লাবরা যেন আসে। বাট শিওরলি আমরা আমাদের টার্গেট তো থাকবেই অলিম্পিক ওই অতটুকু আমি জানি না কত সম্ভব, বাট আমরা চেষ্টা করবো এটাকে প্রপার স্পোর্টস হিসেবে এটাকে রূপান্তর করতে। যদি চায় আমরা হর্স ট্রেনিং থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফ্রি ট্রেনিং করে দেবো। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবসকে আমরা ইনভাইট করছি যেন আমরা একত্রে কাজ করতে পারি। এটাকে ক্রীড়া খাতে এটা যেন ইন্টারন্যাশনালি একটা পরিচিতি পায়, বাংলাদেশ যেন রিপ্রেজেন্ট করতে পারে ফিউচারে অলিম্পিকে। অ্যাজ হি হ্যাজ মেনশনড যে এটা আমরা চেষ্টা করব, অ্যান্ড আমি মনে করি এটা আমাদের সম্মিলিত চেষ্টাই এটা সম্ভব। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা নিউজিল্যান্ড। স্বাগতিক স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে, সতর্ক লাথাম। মিরপুরের প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠলেন সৌম্য তাসকিন। অবশেষে আশার আলো দেখছে ডিপিএল। 18 ও 19 এপ্রিল 12 ক্লাবের দলবদল চূড়ান্ত সিসিডিএমে। অংশ নেবে না লেজেন্ডস অফ রূপগঞ্জ। এবং বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের রূপান্তরের উদ্যোগ। দ্রুত শেষ হবে সংস্কার। বিভিন্ন জেলায় স্পোর্টস ভিলেজের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই ছিল খেলার সময়। পর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ ইকবাল আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।